একটা জিনিস তোমাদেরকে বলি, কম্পিটিটিভ এক্সামে তো অনেক বন্ধুবান্ধব তোমাদের পড়ে, পড়াশোনা নিয়ে অনেক গল্পই হয়। কোনো কোনো বন্ধুবান্ধবের ইয়েতে গিয়ে দেখবা যে ওরা সবসময় বলে কি, কোনো একটা টপিকে আলোচনা হইতেছে, তোমাকে বলে দিল এইটা তো আমার হয়েই যায়, বা আমার তো ইংরাজিটা হয়ে যায়, এটা নিয়ে কোনো ব্যাপার না, আমার জিকেটাতে সমস্যা হয়, এরকম আলোচনা মানে একদম কমন। যদি এরকম কোনো আলোচনা হয়ে থাকে আর বিপরীত জন যদি এরকম তোমাকে কোনো কথা বলে থাকে, তাহলে মনে রাখো ওর জীবন ঝরঝরা, ওর কিছুই হয়নি। এদিকে দেখাও, আজকে দেখবো রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই রেশিও মানে কি? রেশিও বা অনুপাত মানে কি? এইটা মানে হচ্ছিল তুলনা, কম্পেয়ার করা। বলুন না বন্ধুর গল্প, রেশিও মানে কি? তুলনা বা কম্পেয়ার। এই রেশিওর সাইন কি? এইটা যদি আমরা কোনো সময় এ ইস টু বি বলি, এই রেশিও মানে ভাগ অঙ্ক বলতে পারি। এ ইস টু বি মানে কি? এ বাই বি। কি বলবো? এ বাই বি, মানে প্রথম পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করা। তাহলে কি বললাম? রেশিও মানে তুলনা বা ভাগ অঙ্ক, প্রথমটাকে দ্বিতীয় দিয়ে ভাগ করা। আর রেশিওর সাইন কি? ওইটা কোলন। বুঝা গেল? মনে রাখবা এই রেশিওকে কোনো সময় দশমিক দশমিক বা ভগ্নাংশে লেখা ঠিক না। ভগ্নাংশে লেখা ঠিক না মানে লেখা লিখতে পারো কিন্তু লেখা ঠিক না। এই রেশিওকে সবসময় পূর্ণ সংখ্যায় লিখতে লাগে, পূর্ণ সংখ্যায় লিখতে লাগে। কি বললাম? রেশিও মানে কম্পেয়ার করা বা ভাগ অঙ্ক বলতে পারো। রেশিওকে দশমিক বা ভগ্নাংশে লেখা ঠিক না, এইটা সবসময় আমরা পূর্ণ সংখ্যাতেই লিখব। তো রেশিও মানে যে বললাম তুলনা, কেমন করে তুলনা? ধরো কোথাও দেওয়া আছে 7:3, এই 7:3 যা আমি যদি বলি 14:6, একই ব্যাপার। যদি বলি 21:9, ওই একই ব্যাপার। এই জন্য এর সাথে এর তুলনা করছি, দেখো এরা সমান, এরা সমান। কাটাকাটি যায় তো, 7×2 = 14, সরি 2 7×2 = 14, 3×6 3, কাটাকাটি যায়, 3 7 3 2। বোঝা গেল তো? তা আমি বললাম যে এই ভগ্নাংশ কোনো সময় দশমিক বা রেশিও কোনো সময় দশমিক বা ভগ্নাংশে লেখা ঠিক না। আমি 2.5:3.5 এইভাবে রেশিও লিখতে পারি না। এইটাকে সবসময় পূর্ণ সংখ্যায় লিখতে হয়। পূর্ণ সংখ্যায় কিভাবে লিখবো? যেহেতু দশমিকের পরে এক ঘর এইখানে, দশমিকের পরে এক ঘর এইখানে, আমরা দশমিককে আগেই উঠায় দিতে পারি। উঠায় দিয়ে এটিকে কি লিখতে পারি? 5:7, পূর্ণ সংখ্যা চলে আসলো। বোঝা গেল তো? আবার কোথাও বলা আছে 1/2:7/5, এইভাবেও আমরা রেশিও রাখতে পারবো না। তাহলে এটাকে পূর্ণ সংখ্যা কেমন করে আসবো? এইটার হরে যারা থাকবে তাদের এলসিএম করে দিব। তাদের এলসিএম কত? 2 আর 5-এর এলসিএম 10। এই 10 দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করে দিব। কাটাকাটি করলে কত? 5:14। বুঝা গেল তো? ক্লিয়ার? তাহলে মানুষই বলো তো 2/5:3/5 কে কিভাবে লিখবো? কেউ বলবো না? রূপম বলো কিভাবে লিখবো? কেমন করে? এদের হরে যারা থাকবে তাদের লসাগু করবো। 5 আর 5-এর লসাগু কত? 5ই। 5 দিয়ে সবাইকে গুণ করে দেবো, একেও 5 দিয়ে গুণ, একেও 5 দিয়ে গুণ। কাটাকাটি গেলে 2:3। বুঝতে পারতেছো? হয়েছে? এবার দেখো, মুছলাম। হ্যাঁ, এবার বলি ইনভার্স রেশিও। ইনভার্স
ইনভার্স রেশিও। এই ইনভার্স রেশিও মানে কি? ইনভার্স রেশিও মানে রেসিপ্রোকাল রেশিও বলতে পারো, উল্টা জিনিসও বলতে পারো। মানে যদি তোমাকে ইনভার্স রেশিও A:B এর ইনভার্স রেশিও বের করতে বলে, তুমি জাস্ট খালি লিখবা B:A, দুইজনের ক্ষেত্রে, দুইটা পদের ক্ষেত্রে। মানে তোমাকে যদি 2:3 বলা থাকে, তোমরা এটা কি লিখতা? এইটাই হচ্ছে ইনভার্স রেশিও। বোঝা গেল তো? দুইটা পদের ক্ষেত্রে বললাম, দুইটা রাশির ক্ষেত্রে। আবার এইবার বুঝি কম্পাউন্ড রেশিও। কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত বাংলায় বলে কম্পাউন্ড। কম্পাউন্ড রেশিও বা কি যৌগিক অনুপাত বাংলায় বলে। কিভাবে বললো দেখো, কম্পাউন্ড রেশিও তো তোমাকে যদি বলা থাকে 2:3 আর বলে দিল 6:7, এদের কম্পাউন্ড রেশিও কত? কম্পাউন্ড রেশিও মানে এই দুইজনের উপর নিচ গুণ করে দাও, এই উপর নিচ গুণ করে দাও, সরাসরি গুণ করে দাও, কত আসবে? 6×2=12:21। এটাকে ছোট করা যায় কি? হ্যাঁ যায়, 4:7। এইটা আমরা একবারে উপরেও করতে পারতাম। কিভাবে করতে পারতাম? আমি দেখতাম কোনাকুনি কাটাকাটি যায়নি, হ্যাঁ যায়, এইটা এইটা কাটাকাটি যায়, 3 × 3 3×6। এবার গুণ করে দাও, 2×4 আর 7 করে দিচ্ছি। এটাকে বলা হয় যৌগিক অনুপাত। খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি কম্পাউন্ড রেশিও A:B এবং B:C বলা থাকে, তাদের কম্পাউন্ড রেশিও যদি বের করতে বলে, তাহলে আমরা কি বলবো? A:C বলবো। কেমন করে বলবো? আমি তো আগেই বললাম, কম্পাউন্ড রেশিও যদি কোনাকুনি কাটা যায়, তাহলে আমি কাটাকাটি করতে পারি। কোনাকুনি কাটা যায় না? কে কে পড়ে আছে? A আর C হয়ে গেল। এইরকম একটা প্রশ্ন দিই, দেখো কি বললো? হোয়াট ইজ দ্য কম্পাউন্ড রেশিও অফ 2:5, 5:11 আর 33:8? তাহলে কি বললাম? এদের রেশিও কি হবে? 2:5, 5:11, 33:8। 33:, তার মানে এর কম্পাউন্ড রেশিও সোজাসুজি গুণ করে দিলেও হয়, বা কোনাকুনি যদি কাটাকাটি যায় তাহলে আরো তাড়াতাড়ি হয়। কোনাকুনি কাটাকাটি যায় নাকি? হ্যাঁ যায়। এই 5 5 কাটলাম, 11 দিয়ে 3 11 33, 2 দিয়ে 4 2 8, তার মানে কত? 3:4। ক্লিয়ার? এবার প্রপোর্শন বুঝি। এই প্রপোর্শন বা সমানুপাত কাকে বলে? যখন দুইটার অনুপাত সমান হয়, যখন দুইটা রাশির অনুপাত সমান হবে, তখন তাদেরকে প্রপোর্শন বা সমানুপাত বলে। যেমন A আর B, ভাগ অঙ্ক মানে আমি আগেই শিখে আসছি, ভাগ অঙ্ক মানে কি? অনুপাত, মানে A:B। এইটা কার সমান হয়? কার সমান হয়? যদি C আর D এর অনুপাত সমান হয়, তাহলে এদেরকে আমরা প্রপোর্শন বলতে পারি, সমানুপাত বলতে পারি। মানে যেহেতু A আর B মানে কি? A:B, A/B মানে কি? A:B। প্রপোর্শন, প্রপোর্শন মানে কি? এই অনুপাত দুইবার লিখতে হয়। এটা অ্যাকচুয়ালি সমান সমানের কাজ করে, আর কিছুই না। এইটা ইকুয়াল টু কি বলতে পারি? C:D। ভালো করে বোঝো। সমানুপাত কাকে বলে? যখন দুইটা রাশির অনুপাত সমান হয়, তাদেরকে প্রপোর্শন বলে বা সমানুপাত বলে। মানে A/B মানে A আর B এর যা অনুপাত, C আর D এরও তাই অনুপাত। তার মানে A:B প্রপোর্শন C:D বলতেই পারি। ক্লিয়ার তো? এই যে একটা জিনিস, এইটা যদি তাই হয়, তাহলে আমরা বজ্র গুণন করে AD = BC বলতে পারি না? AD = BC বলতে পারি না? তাই যদি হয়, তার মানে আমরা বলতে পারি তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তাহলে আমরা বলতে পারি না প্রথমটা আর চতুর্থটা গুণ করলে পরে দ্বিতীয় আর তৃতীয়টার গুণফল পাওয়া যায়? ভুল বললাম কি? কি বললাম? প্রথমটা এবং চতুর্থটার গুণ করলে পরে দ্বিতীয়টা এবং তৃতীয়টার গুণফল পাওয়া যায়। ক্লিয়ার তো? ওইটুকু বুঝছো তো? আবার এই জায়গার থেকে আমি এইটাও তো বলতে পারি, এই জায়গার থেকে আমরা এইটাও তো বলতে পারি যে যদি আমি সি কে এই পাশে নিয়ে আসি, এ আর সি এর অনুপাত যা হবে, এ এবং সি এর অনুপাত যা হবে, বি এবং ডি এর অনুপাতও তাই হবে। বলতে পারি না? সি গুণ অবস্থায় আছে, ওই পাশে নিয়ে গেলাম A/C, ডি গুণ অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসলাম B/D, সমান সমান।
তাহলে তো আমরা বলতে পারি এ আর সি এর অনুপাত কার সমান হবে? বি আর ডি এর অনুপাতের সমান। তার মানে প্রথম জন আর তৃতীয় জনের যা অনুপাত হবে, প্রথম জন এবং তৃতীয় জনের যা অনুপাত হবে, দ্বিতীয় জন এবং চতুর্থ জনের অনুপাত তাই হবে। বুঝতে পারছো? এইটুকু সবাই বুঝতে পারছো? তাহলে প্রপোর্শন থেকে কি শিখলাম? যদি প্রথমটা আর চতুর্থটা, শোনো মন দিয়ে, প্রথমটা আর চতুর্থটা গুণ করি তাহলে কার গুণফল পাবো? দ্বিতীয় এবং তৃতীয়টার গুণফলের সমান হবে। আবার যদি অনুপাতের দিক থেকে বলি, প্রথমটা এবং তৃতীয়টার যা অনুপাত হবে, প্রথমটা এবং তৃতীয়টার যা অনুপাত হবে, দ্বিতীয়টা এবং চতুর্থটারও তাই অনুপাত হবে। এটা মনে রাখবা, দুইটা কনসেপ্ট ক্লিয়ার। এবার একটা দেখো, বললো 12:20 প্রপোর্শন 18:x। চটপট বলো এক্স এর ভ্যালু। আমরা কি শিখে আসছি? ওইদিকে যাবার এদিকে দেখাও। কি শিখে আসছি? প্রথমটা আর চতুর্থটা যদি গুণ করি তাহলে কি পাবো? হ্যাঁ কি না? প্রথমটা আর চতুর্থটা গুণ করলে পরে এটা কি পাবো? মাঝখানে দুটো গুণফল। তার মানে 20 × 18 কে 12 দিয়ে ভাগ করে দাও না। 12 দিয়ে ভাগ করা যাবে না? 4 × 5 = 20, 3 × 4 = 12, 3 × 6 = 18। তার মানে এক্স এর ভ্যালু চোখ বন্ধ করে বলতে পারি 30। খাতা কাজ করতে লাগে। কনসেপ্ট দিয়ে করব। যদি প্রথমটা এবং চতুর্থটা গুণ করি তাহলে দ্বিতীয়টা আর তৃতীয়টার গুণফল পাওয়া যায়। তার মানে 20 আর 18 কে 12 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই এক্স এর ভ্যালু হয়ে গেল। আরেকটা বলো। কোথায় 20 প্লাস? বলো এক্স এর ভ্যালু কত? মুখস্থ না, কি বলছিলাম? প্রথমটা আর চতুর্থটা গুণ করলে পরে কি দ্বিতীয়টা তৃতীয়টা পাওয়া যাবে। তার মানে 12 × 30/20, 6 × 3 = 18। এক্স এর ভ্যালু কত? 18। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা যাইতেছে তো? এটা বুঝলা তো? আরো কিছু সলভ করি। দেখো ফটাফট তাড়াতাড়ি বলো। কি বললো? x:9 প্রপোর্শন 5:y। তাহলে xy এর ভ্যালু কতক্ষণ লাগে? তাহলে xy এর ভ্যালু কত বলো? 45। কেমন? আমরা জানি প্রথমটা আর চতুর্থটা গুণ করলে পরে দ্বিতীয় আর তৃতীয় গুণফল পাওয়া যায়। তার মানে xy এর ভ্যালু কত? কেননা xy বের করতে বলছে, তার মানে xy = 5:45। কি বললো? 3.2:x প্রপোর্শন x:16.2। x বললো গ্রেটার দেন 0, তাহলে ভ্যালু বের করতে হবে x এর। তো এখানে আমরা কিভাবে করব? তার মানে আমরা কি জানি, এই দুইটা গুণ করলে কি মাঝখানে দুইটা গুণফল পাওয়া যাবে। তার মানে আমরা x² = 3.2 × 16.2 পাবো। এটা পাবো। তাহলে x কত হয়ে যাবে? x হয়ে যাবে 32 162 বাই এটা কত? দুইটা 10, 10 × 10 100। এইটার রুট হয়ে গেল। তার মানে x এর ভ্যালু কত হয়ে যাবে? দেখো 32 আছে, 32 থেকে 16 × 2, তার মানে 16 থেকে 16 বাইর করলে কি হয়ে যাবে? 4। 2 কিন্তু থাকলো ভিতরে। আর এটা 162। আমি জানি যে 2 এর একটা জোড়া লাগবে, তার মানে 2 দিয়ে এটাকে ভাগ করো 81। তার মানে 81 বাইর হলে কত হবে? 9 × 9। আর এর 2 আর এর 2 বাইর হলে একটা 2, আর 100 রুটের বাইরে বাইর হলে 10। তার মানে কত? x কত হয়ে গেল? 72/10 মানে 7.2। x এর ভ্যালু 7.2। রুটটা কেন হলো এটা? আরে x² বের হয়েছে, তার মানে একটা x কত হয়ে যাবে? রুট হয়ে যাবে না? স্যার এই 72টা কিভাবে আমরা সব সময় স্কয়ারের গুণফল কি? 72টা কিভাবে আনলেন? 8 নং কত? 4 × 8 আর 9 গুণ না করলে না 72। ওইটা কিভাবে আনলেন? এদিকে তাকাও। এখন ক্যালকুলেশন নিজের কাছে দেখো। আমি কি করলাম? 32 কে আমি কি লিখতে পারি? 16 × 2 গুণ 100। আমি ভালোভাবে জানি 16 রুটের বাইরে বাইরে হলে 4 হবে। জোড়া কার নাই? 2 এর নাই। তার মানে এখান থেকে 2 কে আলাদা করি মনে মনে। 162 কে 2 দিয়ে ভাগ করলে কত? 81 × 2 হয়ে যায় না? হ্যাঁ। আর 100 তো ভিতরেই থাকলো। এবার বলো 16 রুটের বাইরে বাইরে হলে কত? 4। 81 রুটের বাইরে বাইরে হলে কত? 9। আর এই দুইটা 2 মিলে একটা 2 বাইর হবে না? আর 100 তো বাইরে হলে 10 বাইর হবে। ওইটাই বললাম আমি। হলো? বলে দিলে x এর ভ্যালু কত?
2 কিউব ইজ টু 8 টু দি পাওয়ার 5.06 প্রপোর্শন 8 টু দি পাওয়ার মাইনাস 4.06 ইজ টু এক্স। এক্স এর ভ্যালু 1 হতে পারে 8 ইনটু 8 বাই 8 8 আর তো কাটাই গেল আর এই পাওয়ারে যাই থাকুক না একই তো হবে। তার মানে এদিকে তাকাও, 2 গুণ 4 4 গুণ 8 চন্দ্রানী পারো নাই? 8 কেন? ইকুয়াল টু এইটা যতটুকু শিখছো ততটুকুই বলো। প্রথমটা আর চতুর্থটা গুণ করতে বলছে, তার মানে আমরা বলতে পারি না 2 কিউব ইনটু এক্স ইজ ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 5.06 ইনটু 8 টু দি পাওয়ার মাইনাস 4.06 না? এইটুকু তো আমি শিখাই আসছি। তার মানে এইটা মানে কি 8x, আর এইটা মানে কি বেস বেস সমান গুণ অঙ্ক, তার মানে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে। যদি বেস বেস সমান হয় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তার মানে 5.06 যোগ মাইনাস 4.06 কত? 1। 8 টু দি পাওয়ার 1, এই দুটো বিয়োগ করলে তো 8 টু দি পাওয়ার 1ই হয়। বিয়োগ কেন যোগ বললেন না? আরে যোগ কিন্তু এখানে সাইন তো আছে মাইনাস, তাই না? তাহলে এটা কত হয়ে যাবে? x ইজ ইকুয়াল টু কত? 8/8, মানে x এর ভ্যালু কত? 1। বললো if a is to b proportion b is to c and b এর ভ্যালু বলে দিল 96, then which of the following can be a possible pair of values of a and c? তাহলে a আর c এর পসিবল ভ্যালু কত সেটা বের করতে বললো। অপশন বলে দিলাম, এক নম্বরে a এর ভ্যালু 24, c এর ভ্যালু 374, দুই নম্বরে a এর ভ্যালু 32, c এর ভ্যালু 288, তিন নম্বরে a এর ভ্যালু 48, c এর ভ্যালু 168, চার নম্বরে a এর ভ্যালু 16, c এর ভ্যালু 586। বলো কোনটা সঠিক? যতটুকু জানি ততটুকু করি। বিশাল বিশাল আমাকে কি বের করতে বলছে? এ আর সি। তার মানে এ আর সি বের করতে বলছে। তার মানে আমরা এখান থেকে এ আর সি এর কি সম্পর্ক জানি? তার মানে এ ইন্টু সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার না? বি স্কোয়ার তো। এবার ভালো করে বলুন, তার মানে এ ইন্টু সি যদি বি স্কোয়ার হয়, তার মানে এ ইন্টু সি মানে 96 ইন্টু 96, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে বি এর ভ্যালু 96, হ্যাঁ কি না? তার মানে এদিকে তাকাও, এদিকে তাকাও, তাড়াতাড়ি কিভাবে করতে হয় দেখো, অত মাথা ঘামা। তার মানে এ আর সি এর ভ্যালু নিশ্চয়ই এদের ফ্যাক্টর থেকেই আসবে, উৎপাদক থেকেই আসবে। কি দরকার আছে? অপশনের হেল্প নাও। এ আর সি গুণ করলে 96 আর 96 এর গুণ ফল যত, এদেরকে গুণ করলেও যেটাতে 96 এর গুণফল আসবে সেটাই উত্তর। এক তো এইভাবে ধরে ধরে নিয়ে করতে পারো, এই দুটো গুণ করলে যত আসবে আমরা অপশন থেকে গুণ করে দেবো কত, সেভাবেও করতে পারো। নাহলে একদম সোজা পদ্ধতিতে সৎ পথে ফ্যাক্টর করেও দেখতে পারো কোনটা কোনটা হয়। কিন্তু আমার কথাটা দেখো, সবার প্রথমে দেখবো এদের ইউনিট ডিজিট গুণ করলে কত। আমি প্রথম কেসে সাকসেস নাও পাইতে পারি। ইউনিট ডিজিটে কত? 6। এর ইউনিট ডিজিট 6, এর ইউনিট ডিজিট 6, এটা 6, এটা 6, মানে সাকসেস পাইলাম না। না ওটা তো কোনটা? 3 নাম্বার 64, 8 8 64, তার মানে এটা জীবনে কোনোদিনও হবে না। হলো তো? এবার ভালো করে বোঝো, আমি যেহেতু বুঝে গেলাম যে 96 গুণ করলে যা হবে, 96 গুণ করলে যা হবে এদেরকে গুণ করলেও তাই হবে, তাই কি না? তার মানে আমাদের দুইটা 96 লাগে। দেখো প্রথম অপশনে 24 ছিল, 24কে কত দিয়ে গুণ করলে 96 হয়? 4 দিয়ে। তার মানে এইখান থেকে 4 সরায় নিলে কত থাকবে এখানে? তার মানে ভাগ অঙ্ক করতে বলতেছে। 4 নং 36 কোনোদিনও হয় না, এটা কোনোদিনও হবে না। আমার খুঁজতে হইতেছে দুইটা 96। বুঝতে পারতেছো আমি কি বলতে চাইতেছি? স্যার আরেকবার বলেন। আমার লাগবে 96, দুইটা 96 হলো। তার মানে মোদ্দা কথা কি, কনসেপ্ট কি বলে? কনসেপ্ট বলে এই দুইটাকে গুণ করলে যা হবে, অপশনে দুইটাকে গুণ করলে ওই তাই হবে। এটা আমাদের মেইন কনসেপ্ট। তার মানে এই 24 আর 374 এর গুণফল মানে কি? আমার 96 লাগে, তার মানে 24-এর থেকে 24-এর সঙ্গে কত গুণ করলে 96 4 পাবো? গুণ 4 গুণ এই চারটা কোথা থেকে নিছো? ওর কাছ থেকে ওটা সরাই থেকে নিছো। ভাগ হয়ে সব ভাগ। যেহেতু প্রত্যেকের গুণফল ইকুয়াল টু এইটা, বুঝলাম। তার মানে 4 যদি সরাই নি, তার মানে এখানে থাকলে কত? 4 নং 34, কিন্তু আমার তো লাগে ওই পাশে 96, এই পাশে 96 বানালে ওই পাশে 96 বানাইতে হবে, তাই কি না? তার মানে এইটাকে কত দিয়ে গুণ করলে 96 হয়? কত দিয়ে? 3 দিয়ে গুণ করলে 96, আরেকটা 96 লাগে। তার মানে এইখানে 3 দিয়ে ভাগ, এখানে যেহেতু গুণ করতেছে এখানে ভাগ করব, তাহলে ভাগ করলে কত? 3 নং 27 28, 3 নং 27 28, 3 6 18, 96 তো মিলে যেতেছে। 96 পাই গেলাম, তার মানে আমাদের উত্তর এইটাই। নিরূপম বুঝতে পারছো?
এর মান 32, বি এর মান, এ এর মান 32, সি এর মান 288, এর ভ্যালু 32, এ হচ্ছিল 32, বি হচ্ছিল 96 এবং সি হচ্ছিল 288। বোঝা গেল? আরেকটা বলবো, কি বললো, ইফ 4 ডিস্টিংক্ট পজিটিভ নাম্বার, মানে চারটা পজিটিভ ধনাত্মক সংখ্যা এ বি সি অ্যান্ড ডি ইন দ্য অর্ডার গিভেন আর ইন দ্য প্রপোর্শন, মানে বললো এ বি সি ডি যেরকম ভাবে দেওয়া আছে সেরকম ভাবেই ওরা প্রপোর্শন। তার মানে ওরা কি বলতে চাইতেছে, যেরকম ভাবে দেওয়া আছে মানে এ ইস টু বি প্রপোর্শন সি ইস টু ডি, তাই বলা আছে এটা, ইন দ্য অর্ডার গিভেন আর ইন দ্য প্রপোর্শন। দেন হুইচ অফ দ্য ফলোইং অপশন ইজ নট কারেক্ট, তাহলে নিচে অপশনগুলো দেওয়ার মধ্যে কোনটা ঠিক না, এদের মধ্যে তিনটা ঠিক, একটা ঠিক না, সেইটা কোনটা আমাকে বের করতে বললো। এইভাবে দেওয়া আছে প্রপোর্শন, তাহলে আমি একটা একটা করে চেক করি। প্রপোর্শনের নিয়ম তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম। আমাকে বললো বি এ ডি এবং সি ইন অর্ডার গিভেন আর ইন দ্য প্রপোর্শন। ওরা বলতে চাইতেছে এই প্রথম অপশন হিসাবে বি ইস টু এ প্রপোর্শন ডি ইস টু সি, এইটা ওরা বলতে চাইতেছে প্রথম অপশন হিসেবে। মানে বি আর এ প্রপোর্শন, মানে ওরা দেখো এ আর বি কে উল্টায় বলছে বি ইস টু এ, আবার সি আর ডি কে উল্টায় বলছে ডি ইস টু সি, তার মানে তো ঠিক একই তো জিনিস। তার মানে আমাদের এক নাম্বারটা উত্তর কোনোদিনও হবে না। তারপরটা বলছে ডি ইস টু সি ইস টু প্রপোর্শন বি ইস টু এ, বলছে ডি ইস টু সি ইস টু, এরা প্রপোর্শন। এবার ম্যাচ করি তো ঠিক নাকি, ডি ইস টু সি উল্টা বলছে কিন্তু ডি ইস টু সি বি ইস টু এ, তার মানে এটাও ঠিক বলছে, কোনো ভুল বলেনি, তার মানে এটা উত্তর আমাদের হবে না। এবার সি নাম্বারটা কি বলছে, এ ইস টু সি প্রপোর্শন বি ইস টু ডি। তার মানে আমি শুরুর থেকেই বলে আসছিলাম, শুরুতে যখন প্রপোর্শন বললাম তখন বলছিলাম না প্রথম আর তৃতীয় জনের যা অনুপাত হবে দ্বিতীয় জন আর চতুর্থ জনের তাই অনুপাত হবে, মনে আছে তো? বজ্রগুণন থেকে বলছিলাম প্রথম জন আর তৃতীয় জনের যা অনুপাত হবে দ্বিতীয় জন আর চতুর্থ জনের তাই অনুপাত হবে। তার মানে এইটাও ঠিক, তার মানে ঠিক না কোনটা, এইটা একটাই বাইচে আছে। কেমন করে ঠিক না স্যার? এটা বলছে সি ইস টু ডি প্রপোর্শন বি ইস টু এ, সি ইস টু ডি খুঁজি, সি ইস টু ডি, হ্যাঁ ঠিক বলছে, সি ইস টু ডি যা প্রপোর্শন তা তো এ ইস টু বির সাথে হবে, ওরা ওইটাকে এইটুকু খালি উল্টাচ্ছে বি ইস টু এ, তাহলে এটা কি সম্ভব? এটা সম্ভব না। তার মানে আমাদের উত্তর কোনটা ঠিক হয়ে যাবে, এইটা। বোঝা গেল? এটা কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, আরেকটা দেখো, দেখো যদি তোমাকে কোনো সময় বলা থাকে যে a is to b এর মান বলা আছে 7:3, a is to b এর মান যদি 7:3 এরকম বলা থাকে, তোমাকে মান যদি বের করতে বলে 5a plus 3b by 7a minus 4b, ভালো করে a আর a is to b এর মান বলা আছে 7:3, বইলে ওরা অনুপাতেই মান বের করতে বলছে বা ভাগ অঙ্কেই মান বের করতে বলছে। যদি এরকম কন্ডিশন থাকে তাহলে আমরা এর মান 7 বলতে পারি, বি এর মান 3 বলতে পারি। বুঝতে পারলাম? এটা কখন বলতে পারবো? কখন বলতে পারবো? যখন আমাদের ভাগ অঙ্কে থাকবে বা লেটারগুলোর পাওয়ার একই থাকবে, তখনই সম্ভব। তাহলে কিভাবে বের করবো? এর মান আমরা 7 বসাই দেবো, 5 সাথে কত 35 প্লাস বি এর মান কত 3, 3 3 9, তারপরে কত 7 সাথে 49 মাইনাস 4b মানে 3 4 কত 12, তাহলে 35 আর 9 যোগ করলে কত হবে 44, আর এটা করলে কত হবে 44/37, এটাই উত্তর। এটা কোন সময় পসিবল? যখন আমাকে ভাগ অঙ্কেই মান বের করতে হবে বা অনুপাতেই মান বের করতে হবে, এই একটা যখন এদের পাওয়ার এর পাওয়ার প্রত্যেকের পাওয়ার হতো এক এক না, যদি এটা এরকম কেস হয় তখনই সম্ভব। বোঝা গেল তো? কোনো ইকুয়েশনে পুট করতে গেলে অসুবিধা হবে নাইলে, তখন এই একটা কনস্ট্যান্ট ধরে নিয়ে করতে হবে, নাহলে ভুল হবে। ওটা আমি পরে দেখাই দেবো। একদম একদম কোনো লেজুর নাই, একদম এরকমই থাকবে, তখনই বের করা সম্ভব। হলো?
কি বললো? বললো x and y are two numbers having opposite signs such that x square is to y square is equal to 49 is to 64. What is the value of 5x minus 6y? অনুপাত 6x minus 7y. অপশনগুলো এরকম, বল উত্তর। যারা যারা 13:14 বললা তাদের একটার উত্তর হয়নি। ভালো করে অঙ্কটা পড়ো। বললো x and y are two numbers having opposite signs such that x square is to y square is equal to 49 is to 64. ওইখান থেকে তোমরা নিজেরাই বুঝে গেছো যে x আর y এর ভ্যালু 49 আর টু 64 দেওয়া আছে, তার মানে 7:8 হবে, হ্যাঁ না? কিন্তু এদের মধ্যে একজনের ভ্যালু প্লাস আর একজনের ভ্যালু মাইনাস। সে তুমি যাকে খুশি তাকে ধরো, উত্তর একই আসবে, এটা মনে রাখবা। তুমি যাকে খুশি তাকে ধরো, উত্তর একই আসবে। তার মানে আমাকে 5x minus 6y বলছে, 5 7 35 এটা যদি আমি y এবার x কে যদি পজিটিভ ধরি, ওকে যদি মাইনাস ধরি, তার মানে কত? 6 8 48 হবে। কত মাইনাস ছিল, তার মানে এটা কত হবে? 48 হবে না? মাইনাসের জন্য সাইন চেঞ্জ হবে। তারপরেরটা বলো, 6 সাথে কত? 42। এবার 8 এর ভ্যালু মাইনাস ধরবো, তার মানে কত? 7 8 কত? 56। তার মানে 35 40 30 70 75 5 80 3 83 বাই কত? 42 40 50 90 98 83 বাই 98 মানে 83:98। তার মানে উত্তর আমাদের কত? 83:98। প্লাস চিহ্ন কেন বসলো নিচে? মাইনাস সাইন চেঞ্জ হয়ে গেছে, তুমি সাইন পারো না? মাইনাসে মাইনাসে প্লাস হয়, একই উত্তর আসবে। তাহলে উপরে মাইনাস নিচে মাইনাস দুজনেরই তো মাইনাস থাকে, তাহলে তো মাইনাস মাইনাস কাটাই যাবে। তুমি বলছো স্যার উপরে তো যদি মাইনাসে আসে নিচেও মাইনাসে অঙ্ক মাইনাস মাইনাস কাটা যাবে। পড়ে দেখো না, পড়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, তো এক্স কে তুমি মাইনাস ধরলে ওয়াই কে পজিটিভ ধরবা তো। তা বুঝলা কি? হ্যাঁ, রেশিও এন্ড প্রপোর্শন আজকে আপাতত